বাবা, বলো, বলো ওই আন্টি মিথ্যে বলেছে? বলো আমি তোমার মেয়ে। বলো না বাবা প্লিজ। আমি তো তোমাকেই বাবা বলে ডেকেছি সব সময়। আমি তো তোমার হাত ধরেই হাঁটতে শিখেছি, তোমার কাঁধে মাথা রেখেই ঘুমিয়েছি আমি। তার কান্না এখন আর শব্দ না, একটা ছিন্ন হৃদয়ের চিৎকার। জাওয়াত খান স্থির হয়ে আছে, তার হাত উঠছে না তার মেয়েকে জড়িয়ে ধরতে। কারণ সত্যি তার হাত কারণ সত্যি তার হাত বেঁধে রেখেছে। তার চোখ দিয়ে নীরবেই পানি গড়িয়ে পড়ছে। এই প্রথম বাবা শব্দটা তার কাছে আশীর্বাদ না, অভিশাপ মনে হচ্ছে। হেরা ধীরে ধীরে সরে যায় দূরে, তার চোখে সেই প্রশ্ন। তাহলে আমি কার মেয়ে? ওদিকে নাভান এখনো হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু তার চোখে আর কোনো প্রশ্ন নেই। কারণ সে তার উত্তর পেয়ে গেছে, আর সে উত্তর তাকে শেষ করে দিয়েছে। সে ধীরে ধীরে নিজের বুকের উপর হাত রাখে। মনে হচ্ছে ভেতরটা ফাঁকা। কারণ আজ সে শুধু তার বাবাকে হারায়নি, সে তার পরিচয় হারিয়েছে, সে তার অস্তিত্ব হারিয়েছে। হেরা তাকিয়ে আছে নাভানের দিকে। তাদের আসল পরিচয়টা কি? চারপাশে এত মানুষ থাকতেও তবুও আজ তারা সবচেয়ে বড় একাকিত্বের বন্দী। একজন হারিয়েছে বাবা শব্দটার অধিকার, আরেকজন হারিয়েছে বাবা শব্দটার সত্যতা। চারিদিকে মানুষ আছে, তবুও সেই মুহূর্তে হেরা আর নাভান পৃথিবীর সবচেয়ে একা দুটি মানুষ। আর তাদের চোখের পানি নীরবে সাক্ষী হয়ে থাকে। আমার সন্তান না, এই কয়েকটা শব্দ শুধু শব্দ না, এগুলো যেন ছুরি হয়ে নাবানের বুকে বারবার গেঁথে যাচ্ছে। নাবান হাত দুটো ধীরে ধীরে নিচে নাভানের হাত দুটো ধীরে ধীরে নিচে নেমে আসে। তার চোখে সেই মুহূর্তে যে শূন্যতা জন্ম নেয়, তা মৃত্যু থেকেও ভয়ঙ্কর। কাজল খান এই প্রথম ছেলেকে এমন ভেঙে পড়তে দেখেছে, যে ছেলের চোখে সে আজ অব্দি পানি পড়তে দেয়নি। নাভানের চোখের জল যেন কাজল খানের বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। ছোট্ট ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দুটো হাত শক্ত করে মুঠো করে রেখেছে, যেন কান্নাটাকে আটকে রাখতে চায় কিন্তু পারে না। চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ছে। সেই জল কোনো সাধারণ কান্না নয়, এটা অপরাধের, এটা অপমানের, অবহেলার আর নিজের পরিচয় না পাওয়ার অসহ্য যন্ত্রণার কান্না। এমএলএ অ্যাডভোকেট কাজল খানের বুকটা মোচড় দিয়ে উঠল। তার দৃষ্টি ধীরে ধীরে ঘুরে গিয়ে থামলো জাওয়াত খানের উপর। সেই দৃষ্টিতে ছিল না শুধু রাগ, ছিল তীব্র ঘৃণা, ক্ষোভ আর এক মায়ের অসীম কষ্ট। কাজল খান এগিয়ে এসে নাভানের কাঁধে হাত রাখলেন। ছেলেটা কেঁপে উঠল, যেন এতক্ষণ ধরে শক্ত হয়ে থাকা দেয়ালটা হঠাৎ ভেঙে পড়ল। কাজল খান নিচু হয়ে তার মুখের দিকে তাকালেন। এই মুখটা তিনি কত রাত জেগে দেখেছেন। জ্বরের রাতে কপালে হাত রেখে কাটিয়েছেন, না খেয়ে থেকেও ছেলেকে খাইয়েছেন, নিজের ক্লান্তি লুকিয়ে রেখে হাসি দিয়েছেন, শুধু যেন তার ছেলে কখনো নিজেকে একা না ভাবে। তার চোখে জল চলে এলো, কিন্তু তিনি সেটা পড়তে দিলেন না। কারণ তিনি দুর্বল নন, তিনি একজন মা, যিনি নিজের সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারেন। তার কণ্ঠ ভারী হয়ে উঠল, কিন্তু প্রতিটা শব্দ ছিল বজ্রের মতো শক্ত। কেমন পিতা আপনি, মিস্টার জাওয়াত খান? নিজের রক্তকে চিনতে পারেন না, অস্বীকার করেন? তিনি এক মুহূর্ত থামলেন। বুকের ভেতর জমে থাকা হাজারো দিনের কষ্ট যেন গলায় আটকে আছে। আপনি জানেন এই ছেলেকে আমি কিভাবে মানুষ করেছি? যখন আমার পাশে কেউ ছিল না, তখন আমি একা ছিলাম। নিজের কষ্ট, নিজের চোখের জল লুকিয়ে রেখে কাজ করেছি। দিনের পর দিন, রাতের পর রাত। নিজের স্বপ্ন ভুলে গিয়ে শুধু তার স্বপ্ন বুনেছি। নিজের ক্লান্ত শরীর নিয়েও তাকে স্কুলে পাঠিয়েছি, পড়িয়েছি, আগলে রেখেছি, কারণ আমি মা। কাজল খান তার হাতটা আরো শক্ত করে নাভানের কাঁধে চেপে ধরলেন। সবাই পারে না জাওয়াত খান, সবাই পারে না নিজের ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকতে, আবার সেই ভাঙা হৃদয় দিয়েই নিজের সন্তানকে শক্ত করে গড়ে তুলতে। কিন্তু আমি পেরেছি, কারণ সে আমার সন্তান, আমার রক্ত, আমার অস্তিত্ব। নাভান তখন আর নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ করে কাজল খানের বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। সেই কান্না যেন কাজল খানের বুকের ভেতর হাজারটা ছুরি হয়ে বিচ্ছিল। কাজল খান তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখ বন্ধ করে। হায়! কাজল খান মনে মনে বললেন শুধু কথাগুলো, কিন্তু প্রকাশ করতে পারেননি। সব তার কল্পনা। নাভানকে বুকে নিয়ে বলতে ইচ্ছে করছে। কাঁদিস না, তুই না আমার ছেলে। শোন, তোর চোখের জল আমার দুর্বলতা না, আমার শক্তি। তোকে কেউ অস্বীকার করলেও আমি কখনো করব না। পুরো পৃথিবী যদি তোকে ছেড়ে দেয়, তবু আমি থাকবো। আমি শুধু তোর মা নই, আমি তোর ঢাল, তোর আশ্রয়, তোর পুরো পৃথিবী। কাজল খান চোখ খুললেন। সেই চোখে আর জল নেই, আছে শুধু আগুন। আজ তিনি শুধু একজন এমএলএ নন,
আজ তিনি একজন অ্যাডভোকেট নন, আজ তিনি শুধু একজন নারী নন, আজ তিনি একজন মা, যিনি নিজের সন্তানের চোখের জলের হিসাব পুরো পৃথিবীর কাছে চাইতে প্রস্তুত। কাজল খান ঘুরে জাওয়াত খানের গালে একটা থাপ্পড় দেয়, এই থাপ্পড়টা আপনার অবিশ্বাসের ওপর। আবার আরেকটা থাপ্পড় মারে। এই থাপ্পড়টা আমার ছেলের চোখে পানির জন্য। এই থাপ্পড়টা নিজের রক্তকে চিনতে না পারার অপরাধে। এই থাপ্পড়টা না জেনে কারো উপর দোষ চাপিয়ে চলে যাওয়ার স্বভাবের জন্য। এই থাপ্পড়টা আমার সমাজ আমার ছেলের দিকে আঙ্গুল তাক করার জন্য। অনেক আগেই এই থাপ্পড়গুলো আপনার পাওনা ছিল। শুনুন কান খুলে জাওয়াত খান, অবিশ্বাস আমি ভাঙতে আসিনি, শুধু একটা সত্য প্রমাণ করতে এসেছি। নাভান এই অযোগ্য লোকটারই জন্মদাতা পিতার সন্তান। আর নাভান যে মেয়েটাকে বিয়ে করেছে তার সঙ্গে এর রক্তের কোনো সম্পর্ক নেই। কথাগুলো যেন বজ্রপাতের মতো নেমে এলো। মুহূর্তের মধ্যেই সবার মধ্যে নেমে এলো গভীর নীরবতা। চারপাশে ফিসফাস হাঁটার শব্দ, এমনকি বাতাসের হালকা শো শো আওয়াজটুকুও যেন থেমে গেল। সবাই তাকিয়ে আছে এক জায়গায়। জাওয়াত খান গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগেও তার চোখে মুখে ছিল রূঢ়তা, তা ছিল তার অস্বীকারের ছাপ। কিন্তু এখন এখন তার দৃষ্টি স্থির কাজল রেখার দিকে। বিস্ময়, সন্দেহ আর অদ্ভুত এক ভয় মিশে আছে সেই চোখে। এত কঠিন তো কখনো ছিল না কাজল রেখার মন। যে মেয়েটা একসময় ভালোবাসা আর বিশ্বাসে ভর করে জীবন গড়তে চেয়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে আগুনের মতো কঠিন হয়ে। কণ্ঠে কাঁপন নেই, চোখে জল নেই, শুধু সত্য বলার এক অদম্য দৃঢ়তা। কিন্তু কেন জানি আজ জাওয়াত খানের বুকের ভেতরটা কেঁপে উঠছে। মেয়ের পরিচয় সামনে চলে আসার ভয় কি এতটাই বড়? এতদিন যেটা অস্বীকার করেছেন, আজ যদি সেটাই সত্য হয়ে দাঁড়ায়। সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেছে। সময় যেন আটকে আছে কয়েকটা নিঃশ্বাসের মাঝে। হঠাৎ মনে প্রশ্নের ঝড় উঠে জাওয়াত খানের ভেতর। কাজল রেখা যে বলল নাভান তার ছেলে, সত্যিই কি তাই? যদি তাই হয় তবে সেদিন জিহান কেন বলেছিল নাভান তার সন্তান? মাথা কাজ করছে না জাওয়াত খানের। অতীতের প্রতিটি ঘটনা যেন একে একে সামনে এসে দাঁড়াচ্ছে। কে সত্য বলছে, কে মিথ্যে? নাকি সবাই কোনো না কোনো সত্য লুকিয়ে রেখেছে? চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখ কি নিজের ছায়া খুঁজে পাচ্ছেন তিনি? নাকি এটা কেবল কাকতালীয় মিল? কাজল রেখা স্থির, তার চোখে হাজার ভালোবাসার আবেদন নেই। আছে শুধু দীর্ঘদিনের জমে থাকা অপমান, অবহেলা আর অস্বীকৃতির প্রতিবাদ। আর জাওয়াত খান, তিনি দাঁড়িয়ে আছেন দুই সত্যের মাঝখানে। একদিকে অতীতের অস্বীকার, অন্যদিকে বর্তমানের নির্মম বাস্তবতা। সবার নীরবতা যেন চিৎকার করে বলছে, আজ সত্য লুকিয়ে থাকার দিন নয়। ডিএনএ রিপোর্টের জন্য সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। চারপাশে অদ্ভুত এক নীরবতা, যেন সময় নিজেও থমকে গেছে। ডিএনএ রিপোর্টের কাগজটা হাতে আসার আগেই যেন সবাই নিজেদের ভেতরের সত্যের মুখোমুখি হয়ে গেছে। কিছুটা সেটা হলো হেরা আর নাভানের বিয়ে নিয়ে। অদিত তার মাথার বাংলাদেশের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। হেরা আর নাভান মুখোমুখি, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। ঝিনুক, রোজ, হেরা, সৃজন সবাই ভেবে একটু স্বস্তি পেয়েছে যে হেরা আর নাভান ভাই বোন নয়। তবুও তাদের মনটা ভারী হয়ে আছে এই ভেবে যে নাভানের নিজের বাবা তাকে অস্বীকার করেছে। এত গম্ভীর শক্তপোক্ত ছেলেটা সবার সামনে এভাবে ভেঙে পড়ে কেঁদে ফেলবে কেউ ভাবতেই পারেনি। ঝিনুক ধীরে ধীরে নাভানের পাশে গিয়ে দাঁড়ায়। তার কাঁধে হাত রেখে নরম গলায় বলে, তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? তুই তো আমাদের মধ্যে সবচেয়ে শক্ত একজন ছেলে। তোকে অস্বীকার করেছে বলে তোর পরিচয় মুছে গেছে নাকি? রক্তের সম্পর্ক অস্বীকার করা যায়, কিন্তু নিজের অস্তিত্বকে না। যে বাবা তোকে চিনতে পারেনি সেটা তার ব্যর্থতা, তোর না। আজ কাঁদছিস, কাঁদ, কারণ কষ্টটা সত্যি। কিন্তু মনে রাখ, এই কান্না তোর দুর্বলতা নয়, এটা তোর ভালোবাসার প্রমাণ। তুই একা না নাভান, আমি আছি, আমরা আছি তোর পাশে দাঁড়ানোর জন্য। রক্তের সম্পর্ক লাগে না, লাগে হৃদয়ের সম্পর্ক। তাই মাথা তুলে দাঁড়া। যেদিন তুই নিজের চোখের পানি মুছে হাসবি, সেদিন তোর এই কষ্টটাই তোর শক্তি হবে। ঝিনুকের কথায় চারপাশের ভারী নীরবতার ভেতরেও যেন একটু উষ্ণতা ছড়িয়ে পড়ে। হঠাৎ জাওয়াত খানের মুখের উপর কয়েকটা কাগজ ছুঁড়ে মারল কাজল খান। সে আগের রিপোর্ট, যে রিপোর্ট দেখে জাওয়াত খান অস্বীকার করেছিলেন কাজল খানকে, তার নিজের রক্তকে। পিছনে ডাক্তাররা ভয় ভয় এগিয়ে এলো। কাজল খানের রাগ সম্পর্কে তাদের সবারই ধারণা আছে। এই মহিলা যেমন রাগী তেমন বদমেজাজি। কাজের হেরফের হলে কিন্তু এমনিতেই মাটির মানুষ তিনি। আজ অবধি
যত কেস লড়াই করেছেন সবগুলোতে জয়ী হয়ে এসেছেন। জাওয়াত খান কাঁপা কাঁপা হাতে কাগজগুলো তুলে নিলেন। একবার নাভানের দিকে তাকালেন, আরেকবার কাগজের দিকে। স্পষ্ট লেখা, তাদের ডিএনএ এক। কাগজের উপর টুপটাপ করে পড়ে গেল তার চোখের পানি। ছেলেকে ছেলেকে জড়িয়ে ধরবেন নাকি দূরে দাঁড়িয়ে থাকবেন, এই দ্বন্দ্বে যেন জমে গেলেন তিনি। যে ছেলেটাকে ছোটবেলায় একা ফেলে চলে গিয়েছিলেন, আজ সেই ছেলে কত বড় হয়ে গেছে। মুখের আদলও যেন তারই প্রতিচ্ছবি, কার্বন কপি। তবুও তিনি বুঝতে পারেননি। ইস কি ব্যর্থ বাবা তিনি। হেরা শুধু তাকিয়ে আছে। এতদিন যাকে জন্মদাতা পিতা জানতো, আজ সেই পিতার চোখে সন্তানের আসল ভালোবাসা দেখতে পারছে। হাসপাতালের কেবিনে তখন নিস্তব্ধতা, শুধু মেশিনের হালকা শব্দ আর ভারী নিঃশ্বাসের আওয়াজ। সবাই চুপচাপ। জাওয়াত খান ধীরে ধীরে নাভানের সামনে এগিয়ে গেলেন। তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। এত বছরে জমে থাকা অপরাধ বোধ যেন বুকে চেপে ধরেছে। বাবা শব্দটা ঠোঁট পর্যন্ত এসেও থেমে গেল। এই ডাক দেওয়ার অধিকার কি তার আছে? কিছুক্ষণ আগেও যাকে অস্বীকার করেছে, নাভান স্থির চোখে তাকিয়ে আছে। সেই চোখে অভিমান, প্রশ্ন আর অচেনা এক কঠোরতার প্রশ্ন। কেন তাকে অস্বীকার করলো? বাবা হয়ে ছেলেকে চিনতে পারলো না? জাওয়াত খান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন নাভানের সামনে। একে একে সব পরিষ্কার হচ্ছে তার সামনে। এই দিন এক রিপোর্ট আমাকে দেখাইছিল, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল আমরা দেখিনি। কারণ এমন মানুষ আমরাও এগুলো দেখিয়েছি যাদের অবিশ্বাস করার মতো ছিল না। বলে চোখ থেকে পানি পড়ে জাওয়াত খানের। ডাক্তাররা অবাক হয়ে তাকিয়ে রইল। বিদেশের এত বড় ব্যবসায়ী, ক্ষমতাবান মানুষ আজ একটা কাগজের সামনে ভেঙে পড়েছেন। জাওয়াত খান আবার বলে, তোমার প্রথম হাঁটা, প্রথম কথা বলা সব কিছু আমি করিয়েছি। তোমার স্কুলের প্রথম দিন, তোমার জ্বরের রাত, সব কিছু একজন বাবা হিসেবে যা যা করার কথা তাও করছি। 10 বছর করছি আমি। নাভানের মনে পড়ে সেই সময়গুলো। স্কুলে যখন ফর্ম পূরণ করতে হতো, বাবার নাম কলপটা খাপতো। নাভান লিখতো জাওয়াত খান, কিন্তু পাশে কেউ না থাকলে নামটা কাগজে খুব একা লাগতো। বন্ধুরা বাবার সাথে ঘুরতে যেত, ঈদের জামা কিনতো, বাবার হাত ধরে রাস্তা পার করত। নাভান দূর থেকে দেখতো। তারও ইচ্ছে করতো একবার কেউ মাথায় হাত রেখে বলুক আমি আছি। কিন্তু তার বাবা ছিল শুধু কাগজে। আজ এত বছর পর সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে। ডিএনএ রিপোর্টের সাদা কাগজ যেন জাওয়াত খানের সমস্ত অহংকার ছিঁড়ে ফেলেছে। স্পষ্ট মিল। ডাক্তারের কণ্ঠ এখনো কানে বাজছে তার। জাওয়াত খানের চোখ ঝাপসা। মনে পড়ে যাচ্ছে সেই রাত, সে কথাগুলো। ওই ছেলেকে আমি মানি না। কত সহজে বলেছিলেন, কিন্তু সেই বাক্য যে একটা শিশুর আত্মাকে প্রতিদিন হত্যা করেছে তা কি জানতেন? জাওয়াত খান ধীরে ধীরে বললেন, আমি ভুল করেছি নাভান, খুব বড় ভুল। নাভানের চোখে জল নেই, শুকনো শক্ত একটা দৃষ্টি। ভুল? তার ঠোঁটে একটা তাচ্ছিল্য। 10 বছর বয়সে যখন আপনি আমাকে অস্বীকার করেছিলেন, তখনই কি এটাকে ভুল বলেছিলেন? যখন আম্মু কাঁদছিল তখন? প্রতিটা শব্দ তীরের মতো বিঁধছিল জাওয়াত খানের বুকে। আমি রাগে অন্ধ ছিলাম, সন্দেহ করেছিলাম, কিন্তু তুমি তো কোনো দোষ করনি। শাস্তি পেয়েছি শুধু আমরা, সন্তানের পরিচয় নিয়ে জন্মের জন্য। কণ্ঠটা থেমে গেল। না, বিদেশে ছিলাম, বড় বড় চুক্তি করেছি, কোটি কোটি টাকার ব্যবসা করে দাঁড় করিয়েছি, কিন্তু প্রতি রাতে একটা মুখ মনে পড়তো। ভাবতাম এখন হয়তো তুমি স্কুলে যাচ্ছ, হয়তো আমার মতো হেসে উঠো, কিন্তু ফোন করার সাহস পাইনি। কেন? নাভানের প্রশ্নটা সরাসরি। জাওয়াত খান মাথা নিচু করলেন। কারণ ভয় পেতাম, যদি সত্যি তুমি আমার না হও, যদি আমি আবার ভেঙে যাই। তাই পালিয়েছিলাম, নিজের রক্ত থেকে পালিয়েছিলাম। নাভান ধীরে ধীরে বলল, আপনি ভেঙে যাওয়ার ভয় পেয়েছিলেন, আর আমি আমি তো ভেঙেই গিয়েছিলাম বাবা। বাবা শব্দটা বেরিয়ে আসতেই দুজনেই চমকে উঠল। নাভান নিজেও বুঝতে পারেনি কিভাবে শব্দটা বেরোলো। হয়তো এত বছরের চেপে রাখা ডাক আর আটকে রাখতে পারেননি। জাওয়াত খানের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তিনি এগিয়ে এসে খুব ধীরে ছেলের মাথায় হাত রাখলেন, যে হাত 10 বছর আগে তুলে নিয়েছিলেন। আমাকে শাস্তি দাও, ঘৃণা করো, কিন্তু আমাকে আর দূরে রেখো না। বাকি জীবনটা অন্তত তোমার পাশে থাকতে দাও। নাভান চুপ করে রইল।
বুকের ভেতর যুদ্ধ চলছে, অভিমান আর রক্তের টান। কাজল খান ঠান্ডা গলায় বললেন, দেখলেন এখন কি বলবেন? এত বছর যে ছেলেকে অস্বীকার করলেন সেই আপনারই রক্ত। জাওয়াত খান ধীরে মুখ তুললেন, চোখ লাল কিন্তু কণ্ঠ স্থির। নাভান আমার ছেলে, এতে আর কোনো সন্দেহ নেই। কথাটা শুনে কেবিনে নিস্তব্ধতা নেমে এলো। নাভানের বুক কেঁপে উঠল। এই স্বীকার এই স্বীকৃতিটুকুর জন্যই তো সে এত বছর অপেক্ষা করেছে। কিন্তু জাওয়াত খানের পরের কথাটা ছিল আরো কঠিন। কিন্তু তোমাকে আমি কখনো মেনে নিব না কাজল। কাজল খান তাচ্ছিলের হাসি দিল। আমার স্বীকৃতির দরকার নেই আপনার। আমার জন্য আমার পরিচয়ই যথেষ্ট। আর আমার ছেলের পরিচয় আমার জন্য যথেষ্ট। জাওয়াত খান দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আমার জীবন থেকে সম্মান কেড়ে নিয়েছো, সন্দেহ ঢুকিয়েছো, একটা শিশুকে বাবার ছায়া থেকে বঞ্চিত করেছো। আমি ভুল করেছি, ছেলেকে অস্বীকার করেছি, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক সেদিনে শেষ হয়ে গিয়েছে যেদিন তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে। কাজল খান গর্জে উঠল। বিশ্বাস? আপনি কি বিশ্বাস করেছিলেন আমায়? বরং আমি ঠকেছি আপনার মতো মানুষের কাছে বারবার গিয়ে। নাভান দাঁড়িয়ে আছে মাঝখানে। এক পাশে তার জন্মদাতা বাবা আর অন্য পাশে তার মা। দুজনের চোখে আগুন, অথচ সে দাঁড়িয়ে আছে ছাই হয়ে। জাওয়াত খান এবার ছেলের দিকে ফিরলেন, কণ্ঠটা নরম হয়ে গেল। নাভান, আমি তোমার মাকে স্ত্রী হিসেবে কখনো মেনে নিতে পারবো না। আমাদের মধ্যে যা ভেঙেছে সেটা আর জোড়া লাগবে না, কিন্তু তিনি এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়ালেন। তুমি আমার রক্ত, তোমার নাম, আমার পরিচয়, আমার সম্পত্তি, সব কিছুর অধিকার আছে তোমার। তুমি আমার ছেলে, এটা আমি সবার সামনে বলবো এখন থেকে। নাভানের চোখ ভিজে উঠল, মায়াভরা কণ্ঠে বলল। তাহলে এত বছর কোথায় ছিলেন? প্রশ্নটা তীব্র। জাওয়াত খান মাথা নিচু করলেন। ভুল করেছি, তোমার অস্বীকার করেছি বাবা, কিন্তু ভুলটা আমার আর তোমার মায়ের সম্পর্কের। তার শাস্তি তুমি পাবে কেন? কাজল খান তীক্ষ্ণ কণ্ঠে বলল। এখন নাটক করছেন ছেলের সাথে? এই ছেলে আমার জন্ম দিলে বাবা হওয়া যায় না। আর আজকের পর থেকে আমার ছেলের আশেপাশে যাতে না দেখি, তাহলে পিস্তলের গুলি দিয়ে কথা বলবো। গট ইট? জাওয়াত সোজা তাকালেন তার দিকে। নাটক নয়, আমি আমার ছেলেকে ফিরিয়ে নিচ্ছি, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক মৃত। তুমি স্বাধীন, আমিও স্বাধীন। আমাদের মধ্যে শুধু একটা সম্পর্ক থাকবে, নাবানের বাবা মা হিসাবে দায়িত্ব। কাজল খান ঠোঁট কামড়ে চুপ করে রইল। তার অহংকার তাকে নত হতে দেবে না। আমার ছেলে আমার কাছেই থাকবে। তার দায়িত্ব আপনার মতো মানুষকে নিতে হবে না। জাওয়াত খান শান্ত গলায় উত্তর দিলেন। তোমার কাছে থাকবে যদি সে থাকতে চায়, জোর করব না, কিন্তু সে জানবে তার বাবা বেঁচে আছে, আর সে একা না। নাওমানের বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন একটু নড়ল। প্রথমবার সে অনুভব করলো তার অস্তিত্ব নিয়ে আর কোনো দ্বিধা নেই। সে ধীরে বলল। আমি করে বিরুদ্ধে না, কিন্তু আমি আর অস্বীকৃত হতে চাই না। জাওয়াত এগিয়ে এসে বললেন। আজ থেকে কেউ তোমাকে অস্বীকার করবে না যতক্ষণ আমি বেঁচে আছি। কাজল খান মুখ ঘুরিয়ে নিল। তার চোখেও জল, কিন্তু সে কাঁদবে না কারণ সে শক্ত। সে ভাঙবে না কারণ সে অভিমানী। জাওয়াত খান বুঝলেন স্ত্রীকে তিনি হারিয়েছেন বহু আগেই, কিন্তু আজ বহু বছরের বিনিময়ে তিনি তার ছেলেকে ফিরে পেয়েছেন। সম্পর্কটা আর স্বামী স্ত্রীর নয়, এটা এখন শুধু এক বাবার লড়াই, নিজের রক্তকে আগলে রাখার লড়াই। কিন্তু কাজল খানের জন্য কি পারবে? দেখা যাক। কাজল খান আদেশের সুরে বললেন। নাভান, বাসায় চলো। নেক্সট টাইম যাতে এই লোকের সাথে না দেখি তোমায়। কাজল খান কথাটা বলতেই চোখ পড়ে জাওয়াত খানের দিকে। জাওয়াত খান আর কাজল দাঁড়িয়ে নিজেদের রাগ প্রকাশ করছে। দুজনের মনে ভালোবাসা থাকলেও এই মুহূর্তে তা কেউ প্রকাশ করছে না। এত বছরের রাগ কি এত সহজে মিটে? এক সত্য সামনে এসেছে তো কি হয়েছে? আসল সত্যি তো দুজনের অজানা। নাভান চুপচাপ, হেরা নীরব। হঠাৎ কাজল খান বলে উঠল। জাস্ট 5 মিনিটের ভেতর এখান থেকে বের হও। নিজের কোমল সহধর্মিনীর এমন কঠিন রূপ দেখে জাওয়াত খান রীতিমতো টাস্কি খাইছে। যে কাজল তার মুখের উপর কথা তো দূর, আহ্লাদি করে কথা বলতো সারাক্ষণ, সেই কাজল খানের এমন রূপ! এতক্ষণ এত চিন্তায় খেয়াল করেননি তার রণচণ্ডী রূপ জাওয়াত খান। জাওয়াত খানও নিজের দাম্ভিকতা বজায় রেখে বলল। বাসায় চলো, বাকি কথা বাসায় গিয়ে বলবো। আর এই নাও আমার কার্ড, বাবার বাসা আইসো। তাস নাভানের হাতে কার্ড দিয়ে বলল জাওয়াত খান। এবার হেরার দিকে এগিয়ে যায়।
মাথা নিচু তার, তাও কাপা স্বরে বলে। যখন আমার কেউ ছিল না, নিজের মৃত্যুর হাত থেকে শুধু তোর জন্য বাঁচিয়ে এনেছি। আমি তোর জন্মদাতা না হতে পারি, কিন্তু তার থেকেও বেশি কিছু তুই আমার জন্য। তাই অযথা কষ্ট পেয়ে লাভ নেই। আম্মাজান, এখন বাসায় চলেন, বাকি কথা বাসায় হবে। আর এই দুনিয়ার কাছে তোর একটা পরিচয় হলো, আপনি জাওয়াত খানের একমাত্র মেয়ে। বলে জাওয়াত খান মেয়ের কপালে চুমু খেয়ে চলে যায়। হেরা আর নাভান একে অপরের দিকে তাকিয়ে আছে। নাভান দেখছে আজ হেরার চোখে মুখে কষ্টের ছাপ, আর হেরা দেখছে নাভানের মুখে তৃপ্তির ছাপ। হেরা নাভানের প্রতি যেন আরো ক্ষিপ্ত হলো। ও ধীরে 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 সরে এসে নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে জড়ো হলো। ঝিনুক, রোজ, সৃজন আর রুষা সবাই শুধু তাকিয়ে ছিল। কি বলবে কেউ বুঝে উঠতে পারছে না। রুষা গালে হাত দিয়ে সেই যে বসে আছে, তার চিন্তা হচ্ছে চুইংগাম হিরোর কি হবে। সে এখন অন্য দুনিয়ায় আছে। ওদের চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল। তোরা কেউ খেয়াল করেছিস আমি এখনো বেঁচে আছি? ঝিনুক ভ্রু তুলে তাকায়। নাটকবাজ আবার নাটক করতে এসেছে। থাপ্পড় খেয়ে শিক্ষা হয়নি ছেলেটার। চোখ ছোট ছোট করে বলে ঝিনুক। কেন, তুই মরার প্ল্যান করেছিলি নাকি? অধীর বুক চেপে বলল। আরে একটু আগে যে পরিমাণ ছিল, আমার হার্ট 3বার রিসেট নিয়েছে। মাদার বাংলাদেশ যখন ফাদার ইন্দোনেশিয়াকে থাপ্পড় মারছিল, আমি পিছন থেকে সরে গিয়েছিলাম। যদি হাওয়া হয়ে এটা এসে আমার গালে লাগে, এক থাপ্পড় খেলে গাল আমার লাল গোলাপের মতো হয়ে যাবে। আর খেতে চায় না। রোজ দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল। আরে ছোট ভাই, আপনি না সাহসিকতার পরিচয় দেবেন বলেছেন তখন? অধীর গম্ভীর মুখ করে বলল। ওটা ছিল বাহ্যিক সাহস, তাদের ঝামেলা ভিতরে। আমি তখন সূরা ইয়াসিন পড়ছিলাম। সৃজন না চাইতেও ফিক করে হেসে দেয়। এই সিরিয়াস মুহূর্তে কই নাভান আর হেরাকে সান্ত্বনা দেবে তা না, এরা মজা লুটছে। একেই মনে হয় বন্ধু মহল বলে। অধীর আবার বলল। আর শোন, ফাদার ইন্দোনেশিয়া যখন হাঁটু গেড়ে বসলেন, আমি ভাবছিলাম এখনই হয়তো চেয়ার ছুঁড়ে ফেলবেন, মারামারি শুরু হবে। আমি আগেই বের হওয়ার রাস্তা দেখে রেখেছিলাম। 19-20 হলে উধাও হয়ে যেতাম। ঝিনুক অবাক হয়ে বলল। তুই পালাতি আমাদের রেখে? অধীর ফিসফিস করে বলল। বন্ধু ঠিক আছে, কিন্তু জীবনটা আরো বেশি। তুষারপাতের বউ, বাসর বিয়ে কিচ্ছু হয়নি আমার এখনো। রোজ হেসে বলল। ভাই, তুমি না থাকলে এত টেনশনও আমরা হাসতে পারতাম না। অধীর বুক ফুলিয়ে বলল। আমি না থাকলে তোরা সবাই এখন আইসিইউতে ভর্তি হইতে, অতিরিক্ত আবেগে। তারপর আবার সিরিয়াস ভঙ্গিতে বলল। কিন্তু একটা কথা বলি, আমি ভীতু হতে পারি, কিন্তু তোদের কাউকে কাঁদতে দেখলে আমার ভয়টা আমার গায়েব হয়ে যায়। তখন মনে হয় আরে যা হয় হবে, একটু দাঁড়াই। সবাই একসাথে হেসে উঠল। দূরে নাভান একটু তাকালো তাদের দিকে। বন্ধুদের হাসির শব্দ তার কানে এলো। তার বুকের ভার যেন আরেকটু হালকা হলো। অধীর আবার ফিসফিস করে বলল। কিন্তু প্লিজ পরের বার যদি আবার এমন ফ্যামিলি ড্রামা হয়, আমাকে আগে জানাস, আমি আগে থেকে গ্লুকোজ খেয়ে আসবো। রোজ বলল। কেন ভাই, আবার পালাবেন? কই দিয়ে তা দেখে রাখবেন নাকি? অধীর গম্ভীর মুখে বলল। পালাবো না, তবে দরজার কাছে দাঁড়াবো এবার থেকে। চারজনের হাসির মাঝে টেনশনের ভারী বাতাসটা একটু একটু করে হালকা হতে লাগলো। কারণ সত্যি কথা হলো, প্রতিটা গ্রুপেই একটা ভীতু থাকে, যে সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু দরকার হলে সবার আগে দাঁড়ায়। আর তাদের গ্রুপে সেই মানুষটার নাম অধীর। এদিকে রুষা চুপচাপ, আর হেরা তো একেবারেই চুপ হয়ে গেছে। মূলত হেরাকে হাসানোর জন্য এগুলো করছে অধীর, কিন্তু হেরা তো অন্য জগতে আছে। তার পরিচয় নিয়ে নাভান হেরার সামনে যায়, নরম কিন্তু আদেশ সুরে বলে। শোনো মেয়ে, এত ভাবার কিছু হয়নি। তোমার সম্পর্ক ঠিকই আছে। আগে আব্বু ছিল, আর এখন আরেকটা অ্যাড হলো, শ্বশুর আব্বু। তাই তোমার মন খারাপ হওয়ার কিছু নেই, আরো খুশি হওয়ার কথা। এখন প্রমোশন পেয়েছো তুমি। নাভানের কথায় অধীর গান ধরল। রুষা নিজের কিউট ভণ্ড প্রেমিকের মুখে গান শুনে নিজের থাপ্পড় খাওয়ার কথা বলে ফিক করে হেসে দিল। সে এতক্ষণ কি হচ্ছিল তা শুধু গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে দেখছিল। যে ছোট আব্বু তাকে একটা ধমকও দেয়নি, আজ গালে থাপ্পড়। সে তো কিছুই জানতো না, তাও ফাও একটা থাপ্পড় খেলো। গান শুনে এবার মনটা একটু হালকা হয় রুষার। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে জামাই কে শ্বশুর হলো রে,
কিউটি পায়ে যখন ভাইয়ের বউ হলো রে, যেন সিডির আইলা আমার আর লাল গোলাপির গালে বইয়া গেল রে, যেন সিডোর আইলা আমার আর লাল গোলাপির গালে বইয়া গেল রে। গান নাভান বা হেরার কানে ঢুকেছে কিনা সন্দেহ। হেরা ঘৃণার চোখে তাকিয়ে আছে নাভানের দিকে, আর নাভান দেখছে তার বউকে কেঁদে কুটে চোখ লাল টকটকে করে ফেলেছে। ঘেমে নিয়ে একাকার। পরনের হালকা ওয়াটার কালার থ্রি পিসের উপর পানির দাগ স্পষ্ট, দেখতে পুরাই আগুনের রানী লাগছে। কিন্তু হেরার সাথে নাভানের যা সম্পর্ক, সাপে বেজি। এখন যদি নাভান তাকে সান্ত্বনা দিতে যায়, তখন আবার এই মেয়ে বলবে, ভূতের মুখে রাম নাম, অহংকারী গিটারওয়ালা। না, মিসাইল গার্লের মুখে অ্যাটম বোমের কথা আপাতত শুনতে চায় না, তাই স্কিপ করে যায় নাভান। এদিকে নাভানের কথাগুলো যেন আগুনের মতো গিয়ে লাগলো হেরার মনে। মুহূর্তেই তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। বুকের ভেতর জমে থাকা রাগ আর অপমান একসাথে বিস্ফোরিত হলো। দাঁত চেপে সে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মিস্টার শেহতাজ খান নাভান, কেউ বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু সব বুঝেছি। এগুলো সব আপনার সাজানো প্ল্যান। আপনি মানুষের মন ভাঙতে খুব ভালো পারেন, কিন্তু গড়তে পারেন না। আর বিয়ের কথা সামনে এনেছেন বলে ভাববেন না আমি সেই বিয়ে মেনে নিয়েছি। তখন সবার মুখ বন্ধ করতে চুপ ছিলাম, কিন্তু এখন আর না। বিয়ের নামের ওই 2 অক্ষরটা আপনার মাথা থেকে একেবারে মুছে ফেলুন। নাভান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে হেরার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে ধীর গলায় বলল, উফ, মিসাইল গার্ল, তোমার মতো স্মৃতিশক্তি আমার দুর্বল না। যে শব্দ আমার কানে ঢোকে সেটা মাথায় সারা জীবনের জন্য জায়গা করে নেয়। আর সেখানে এত কিছু হয়ে গেল, তুমি কিভাবে ভাবলে আমি সব ভুলে যাব? হেরা বিরক্তিতে মুখ ঘুরিয়ে নাভানকে উপেক্ষা করে চলে যেতে উদ্যত হলো, কিন্তু এক ঝটকায় নাভান তার পথ আটকে দিল। হেরার রাগে ফুঁসতে লাগলো। নাভান মুচকি হেসে বলল, এই মিসাইল গার্ল, উফ, এখন তো তুমি আমার বউ। হ্যাঁ, মিসাইল বউ। এই মিসাইল বউ, চিংড়ি মাছের মতো তিরিং কেন করছো? হেরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যেন এই কথার জন্য নাভানকে চোখ দিয়ে গিলে খাবে সে। তার জীবন পুরাই উলটপালট করে দিয়েছে এই অসভ্য অহংকারী গিটারওয়ালা। নাভান বুঝে মিসাইল বউ তার বোমের মতো হয়ে আছে, কখন জানি ব্লাস্ট হয়। কিন্তু তাতে কি, সে তো কারোর মুখাপেক্ষী নয়। শেহতাজ খান নাভান মানে একটা ব্র্যান্ড, তার মতো দুইটা আর হওয়া যাবে না। এই রোড তো এই মোমের মতো নরম গিরগিটিও হার মানবে শেহতাজ খান নাভানের কাছে। নাভান এবার একটু গম্ভীর হয়ে বলল, যা ছক পাকাচ্ছ মাথায় তা ডিলিট করে ফেলো, নয়তো আমি এমন বারে দেব মাথায়, বাংলা সিনেমার মতো সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। নাভানের গলা নিচু, কিন্তু তাতে এমন এক ভয়ঙ্কর স্থিরতা যেটা চিৎকারের থেকেও বেশি বিপজ্জনক। হেরা সঙ্গে সঙ্গে রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। এক মুহূর্তও দেরি না করে আঙ্গুল তুলে নাভানের দিকে তাক করে বলে ওঠে, আপনি যেমন ছক পাকিয়ে নিজের আধিপত্য বিস্তার করেন সব জায়গায়, আপনার মতো না পারলে কিছু তো পারবই। কথায় আছে না, ইট মারলে পাটকেল তো খেতেই হবে মিস্টার শেহতাজ খান নাভান। নাভান এক সেকেন্ড চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। তারপর ধীরে ধীরে গলায় হাত বুলিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে, যেন নিজের ভেতরের ঝড়টা সামলাচ্ছে। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। তুমি জানো তোমার সমস্যা কি? হেরা ভ্রু কুঁচকে তাকায়। কি? নাভান ধীরে ধীরে এক পা এগিয়ে আসে। তাদের মাঝের দূরত্বটা অস্বস্তিকরভাবে কমে যায়। তুমি দেখতে পিচ্ছি, কিন্তু কথা বলে এমন যেন 50 বছর অভিজ্ঞতা নিয়ে জন্মেছ। হেরা এক চুলও পিছায় না, বরং বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। আর আপনি নিজেকে কি ভাবেন? আপনি যা বলবেন সবাই মাথা নত করে শুনবে? ভুল ভেবেছেন, সবাই শুনলেও এই হেরা শুনবে না। নাভান এবার হালকা ঝুঁকে আসে হেরার দিকে, এতটাই কাছে যে হেরার শ্বাস আটকে যায় এক মুহূর্তের জন্য। নাভান ফিসফিস করে বলে ওঠে খুব কাছে গিয়ে। হেরা নাভানের গায়ে সে সুপরিচিত শরীরের ঘ্রাণে চোখ বন্ধ করে ফেলে। নাভান সবাইকে হাতের ইশারা করতেই সবাই চলে যায়। কয়েক মিনিট আগেই হেরা চোখ বন্ধ করে সেই পরিচিত ঘ্রাণটা নেয়। না চাইতেও কেমন কাঠের ও ফুলের মিশ্রিত মাতাল করা ঘ্রাণ আসে তার নাকে। শেহতাজ খান নাভান যখন যে রাস্তা দিয়ে যায়, তখন হেরা অনায়াসে ধরতে পারে নাভান গিয়েছে এই রাস্তায়। ঘ্রাণটা তীব্র না, হালকা কিন্তু মাতাল করা ঘ্রাণ। শুরুতে হালকা ফ্রেশ সিট্রাস, পরে ফুলের নরম গন্ধ, রোজ প্লাস জেসমিন, শেষে উষ্ণ মিষ্টি, মশলাদার ও কাঠের মতো গন্ধ।
রোজা পারফিউমস, হট লাক্স। নাভান হেরার চোখ বন্ধ দেখে মুচকি হাসে, কানের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলে, সবাইকে বলে না মিসাইল বউ, এই শেহতাজ খান নাভানের নিজের খেয়ে কারো উপর হুমকি দেওয়ার সময় নেই।